গুড মর্নিং স্টুডেন্ট। আজকে দেখো তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলোর উপর ভিত্তি করে তোমাদের সংস্কৃত বাক্য গঠন থেকে আরম্ভ করে পুরো ব্যাকরণটা এই আজকে আলোচনার উপর ভিত্তি করে পুরোটাই দাঁড়িয়ে রয়েছে। তো আজকে দেখো আলোচনার বিষয় তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আজকে আলোচনার বিষয় সুপ ও তিং বিভক্তি। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, সংস্কৃত ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিভক্তি যা সুবন্ত ও তিঙন্ত পদ গঠনে সহায়তা করে। আজকে আলোচনার বিষয় সুপ এবং তিং বিভক্তির কাকে বলে, এর প্রয়োগ, এর উদাহরণ, এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো বিস্তারিতভাবে আলোচনা আছে, পুরোটা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। দেখো আমরা চলে যাই সুপ বিভক্তি সংজ্ঞা ও পরিচয়। কি বলছে দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, সুপ বিভক্তি সংজ্ঞা ও পরিচয়। 1 নম্বরে কি বলেছে? সংজ্ঞা। সুপ বিভক্তি হলো সংস্কৃত ব্যাকরণে নাম পদের সাথে যুক্ত হওয়া বিভক্তি। তাহলে সুপ বিভক্তি কার সাথে যুক্ত হয়? নাম পদের সাথে যুক্ত হয়ে থাকে, হয়ে বিভিন্ন কারককে চিহ্নিত করে। তাহলে বোঝা গেল সংজ্ঞা। উদ্দেশ্য কি না, বাক্যে নাম পদের সঙ্গে সম্পর্ক ও কার্যকারিতা নির্দেশ করা, কে কি করছে তা স্পষ্ট করা। এটা হচ্ছে সুপ বিভক্তির উদ্দেশ্য বা প্রয়োগের উদ্দেশ্য বলতে পারো। সংখ্যা কি বলেছে? সুপ বিভক্তির সংখ্যা মোট 7টি, প্রথমা থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত। এখানে দেখো সপ্তমী বিভক্তি পর্যন্ত, কিন্তু প্রতিটাতে আমাদের 3টে করে আবার বচন পাবো, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে মোট 3 7 21টি হয়ে যাবে। তাহলে 21টি সুপ বিভক্তির সংখ্যা 21টি। এখানে দেখো সুপ বিভক্তি বলেছে 7টি বলতে এখানে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বলছে। তারপর প্রতিটার তো 3টে করে বচন রয়েছে, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে গুণিতক 7, এই 3 সমান 3 7 21টি সুপ বিভক্তির সংখ্যা, তাহলে 21টি। এটা প্রত্যেকে ভালো করে কিন্তু বুঝে নেবে, ঠিক আছে। তারপরে দেখো কি বৈশিষ্ট্য বলেছে, যে বৈশিষ্ট্য এটি নাম পদের সাথে সরাসরি যুক্ত হয় এবং বাক্যের গঠন নির্ধারণ করে। তাহলে সুপ বিভক্তির একটা সাধারণ পরিচয় পেলাম, এটি নাম পদের সাথে যুক্ত হয়। আর কি, এটা নাম পদের সাথে যুক্ত হওয়া বিভক্তি, আর এটি বিভিন্ন কারক চিহ্নিত করে। আর সুপ বিভক্তির সংখ্যা হচ্ছে 21টি। আর বৈশিষ্ট্য কি বলছে, এটি সরাসরি নাম পদের সাথে যুক্ত হয় এবং বাক্যে গঠন নির্ধারণ করে। তারপরে চলে যাও সুপ বিভক্তির এই তিং বিভক্তির সংজ্ঞা ও পরিচয়। সুপ বিভক্তিটা আমরা পেলাম, এবার তিং বিভক্তি চলে যায়। তিং বিভক্তিতে কি বলছে দেখো, তিং বিভক্তি হলো ক্রিয়াপদের সাথে যুক্ত হওয়া বিভক্তি যা ক্রিয়ার বিভিন্ন রূপ নির্দেশ করে। তাহলে তিং বিভক্তিটা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়। মূল উদ্দেশ্য কি না, ক্রিয়ার কাল, পুরুষ, সংখ্যা এইগুলো প্রকাশ করা। ঠিক আছে, তিং বিভক্তির সংখ্যা কয়টি না 18টি। ঠিক আছে। আর বৈশিষ্ট্য কি বলেছে, এটি ক্রিয়াপদের সাথে যুক্ত হয় এবং ক্রিয়ার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে তিং বিভক্তির সারমর্মটা কি পেলাম, এটি ক্রিয়াপদের সাথে যুক্ত হওয়া বিভক্তি এবং ক্রিয়ার বিভিন্ন রূপ নির্দেশ করে। মূল উদ্দেশ্য কি না, ক্রিয়ার কাল, ঠিক আছে, পুরুষ, সংখ্যা এগুলো প্রকাশ করা। তিং বিভক্তির সংখ্যা হচ্ছে 18টি। কি বৈশিষ্ট্য না, এটি ক্রিয়াপদের সাথে যুক্ত হয় এবং ক্রিয়ার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তারপর চলে যাও সুপ বিভক্তির একটা দেখো ছক দেয়া রয়েছে। এটা হচ্ছে সুপ বিভক্তির 6টি কারক নয়, এটা হ্যাঁ 6টি কারক। তার মধ্যে একটা হচ্ছে আমরা সম্বন্ধ পদ পাবো। ঠিক আছে, একটা আমরা সম্বন্ধ পদ পাবো, সেই জন্য 6টি কারক বলেছে। আমরা একটা একটা করে চলে যাই। দেখো প্রথমা কর্তৃকারক হয়, যে কাজ করে, তার মানে এখানে কর্তা দিয়েছে রাম। ঠিক আছে। দ্বিতীয়া কর্মকারক, যার উপর কাজ পড়ে। ঠিক আছে, এখানে দেখো ফল, যদি বলি বালকহ ফলং খাদতি, তাহলে ফলম এটা হচ্ছে কর্মকারক, এটা দ্বিতীয়া। তৃতীয়াতে কি বলছে, যার দ্বারা কাজ হয়, যেমন এখানে যন্ত্রেণও দিয়েছে। ঠিক আছে,
মানে কোনো একটা কিছু যন্ত্রের দ্বারা এই কাজটা হচ্ছে। তাহলে কার দ্বারা? না যন্ত্রের দ্বারা। ঠিক আছে, যন্ত্রেণ, এটা হচ্ছে তৃতীয়া হলো। চতুর্থীতে কি বলছে? দরিদ্রায়, সম্প্রদানকারক হয়, যার জন্য কাজ করা হয় সম্প্রদানকারক হয়। উদাহরণ দরিদ্রায়, রাজা দরিদ্রায় ধনং দদাতি, এরকম করতে পারো। পঞ্চমীতে কি বলছে? অপাদানকারক হয়, যেমন বৃক্ষাৎ, বৃক্ষ থেকে পাতা পড়ছে, বৃক্ষাৎ পত্রং পততি। ঠিক আছে, তারপরে দেখো ষষ্ঠী কি বলছে দেখো? সম্বন্ধ পদ, যার সাথে সম্পর্ক রয়েছে, যেমন মালিকস্য। ঠিক আছে, সপ্তমী বিভক্তি বলেছে কি? অধিকরণ কারক হয়, স্থান কাল সময় এগুলো থাকে, যেমন বনে আছে। ঠিক আছে, একটা উদাহরণ তুমি বলতে পারো যে ব্যাঘ্র বনে বসতি। ঠিক আছে, এটা হচ্ছে কি? একটা স্থান বোঝাচ্ছে, তার মানে অধিকরণ হচ্ছে। তাহলে কি হচ্ছে? 7টা বিভক্তি, সেই 7টা বিভক্তি থেকে 6টি কারক পায়, আর একটি হচ্ছে এই যে ষষ্ঠী পাচ্ছি, এটা হচ্ছে সম্বন্ধ পদ পাচ্ছি। বুঝতে পেরেছ? তারপর চলো সুবিভক্তির ব্যবহারিক উদাহরণ, কিছু উদাহরণ দিয়েছে দেখো, এখান থেকে আরও স্পষ্টভাবে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এখানে বিভক্তি দিয়েছে, সংস্কৃত বাক্য দিয়েছে, বাংলায় অর্থ দিয়েছে, আর চিহ্নিত পদ দিয়েছে। প্রথমে আছে দেখো প্রথমে বিভক্তি কি বলছে? রামহ ফলং খাদতি, রাম ফল খায়, তাহলে এখানে কর্তা কে? না রাম। তারপরে দেখো দ্বিতীয়া দিয়েছে সীতা পুষ্পং পশ্যতি, সীতা ফুল দেখে, পুষ্পংটা কি? কর্ম। তারপরে দেখো তৃতীয়া আছে বালক কণ্ঠেন গায়তি, বালক গলা দিয়ে গায়, কণ্ঠেন, কণ্ঠেন পদে করণকারক হচ্ছে। চতুর্থী বলছে কি? শিক্ষক শিষ্যায় জ্ঞানং দদাতি, শিক্ষক শিষ্যকে জ্ঞান দেয়, শিষ্যের পদে সম্প্রদান কারক হচ্ছে। পঞ্চমী কি বলছে? বৃক্ষাৎ পত্রং পততি, গাছ থেকে পাতা পড়ে, বৃক্ষাৎ পদে অবদান কারক হয়েছে। ষষ্ঠীতে কি বলছে? রামস্য ভ্রাতা লক্ষ্মণঃ, রামের ভাই লক্ষ্মণ, রামস্য পদে সম্বন্ধ পদ হয়েছে। সপ্তমী বিভক্তি বলছে ব্যাঘ্র বনে বসতি, বাঘ বনে বাস করে, তাহলে বনেটা কি? না অধিকরণ হচ্ছে। ঠিক আছে, এখানে দেখে নাও অধিকরণ হচ্ছে। তাহলে কি হলো? একটা করে দেখো 7টা বিভক্তির একটা করে উদাহরণ দেয়া হলো। ঠিক আছে, একটা বাক্যের মধ্যে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কোনগুলো হচ্ছে, আর সেগুলোতে কোন কারক হচ্ছে, আর কোনটি সম্বন্ধ পদ হচ্ছে, সেগুলো দেখতে পেলাম। এরপর চলে যাও তিন বিভক্তির গঠন বৈশিষ্ট্য। এখানে কি বলছে দেখো? পুরুষ দিয়েছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ হয়। উত্তম পুরুষে হচ্ছে দেখো আমি, এটা যদি পুরোটা যদি বলা হয় তাহলে উত্তম পুরুষে আমি, আমরা দুজন, আমরা থাকি। মধ্যম পুরুষে তুমি, তোমরা দুজন, তোমরা। আর প্রথম পুরুষে সে, তারা দুজন, তারা, এগুলো থাকে। ঠিক আছে, সংখ্যা বিভাগ বলেছে কি? না এক বচন থাকে, দ্বিবচন থাকে, বহুবচন থাকে। কাল বিভাগ থাকে বর্তমানকালে লট, অতীতকাল, অতীতকালে লং, ভবিষ্যৎকালে লিট। এগুলো ছাড়াও লংয়ের ক্ষেত্রে এই অতীতকাল বোঝাতে আরও প্রয়োগ আছে লকারের, যেমন ধরো লিট, বা ধরো তোমার লুং। ভবিষ্যৎকালে হচ্ছে লিট, লিং, এইগুলো হচ্ছে এই কালের মধ্যে পড়ে যাচ্ছে। ধাতু আর তিন বিভক্তির সংযোগে সম্পূর্ণ ক্রিয়াপদ গঠিত হয়, এটা একটু দেখে রেখো। তারপর কি বলছে দেখো? তিন বিভক্তির ব্যবহারিক প্রয়োগ। আমরা যেমন সুবিভক্তির ব্যবহারিক প্রয়োগ পেয়েছিলাম, তিন বিভক্তির এখানে দেখো ব্যবহারিক প্রয়োগ দেওয়া রয়েছে। কি বলছে দেখো? পর ধাতু দিয়ে দেখিয়েছে। ঠিক আছে, তিন বিভক্তির ব্যবহারিক প্রয়োগ দিয়েছে। এখানে দেখো পর ধাতু দিয়ে দেখিয়েছে। যেমন উত্তম পুরুষ এক বচনে একটা উদাহরণ দিয়েছে দেখো, অহম পঠামি, আমি পড়ি। উত্তম পুরুষ এক বচনের একটা রূপ দিয়েছে, পঠামি। ঠিক আছে, পর্ততুর সাথে আমাদের মি যুক্ত হয়েছে। আমাদের তিন বিভক্তির যে মানে বিভক্তিগুলো আছে মি বস মস, সেই মি যুক্ত হয়েছে। মধ্যম পুরুষে দেখো, মধ্যম পুরুষে এক বচন একটা উদাহরণ দেওয়া আছে, তং পঠসি, তুমি পড়ো। তারপরে দেখো প্রথম পুরুষের এক বচন রূপ দিয়েছে, স পঠতি, সে পড়ে। তারপরে দেখো বহু বচনেরও একটা করে রূপ দেওয়া হয়েছে। এখানটাতে দেখো বহু বচনের একটা করে রূপ দেওয়া আছে। উত্তম পুরুষ বহু বচনের একটা রূপ দিয়েছে দেখো, বয়ম পঠামহ, আমরা পড়ি।
মধ্যম পুরুষের বহুবচন একটা রূপ দেওয়া আছে, জুয়ম পঠথ, তোমরা পড়ো। আর প্রথম পুরুষের বহুবচন একটা রূপ দেওয়া আছে, তে পঠন্তি, তারা পড়ে। ঠিক আছে, আমাদের তিন বিভক্তির যে রূপগুলো হয়, ঠিক আছে, তি তসন্তি, সি থস্থ, মি বসমস, এইগুলোকে মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। এইগুলো মনে থাকলেই তাহলে আমরা কিন্তু এই তিন বিভক্তির যে রূপগুলো হয় সেগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, তারপর চলে যাও সুপ আর তিন বিভক্তির তুলনামূলক বিশ্লেষণ। ঠিক আছে, এই জায়গাটা দেখো তুলনামূলক বিশ্লেষণ, এই জায়গাটাতে দু একটা মানে টাইপিং মিস্টেক হয়েছে, এই জায়গাটা একটু দেখে নিও। এটা হচ্ছে কি না সুবন্ত, এটা সুবন্ত, এটা আর এটা তিঙন্ত। সুবিভক্তি এটা হচ্ছে আমরা জানি নাম পদের সাথে যুক্ত হয়। ঠিক আছে, 7টা বিভক্তি হবে, এখানে 6টি আছে, এটা 7টি হবে। আর তিঙন্তের প্রয়োগ হচ্ছে ক্রিয়ার সাথে হয়ে থাকে, 18টা আমরা পেয়েছি, আগেই পেলাম। আর এখানে দেখো বিভক্তি আর কারক নির্দেশ করে, এটা কাল পুরুষ সংখ্যা নির্দেশ করে, বাক্যের গঠন নির্ধারণ করে। আর এটা কি সম্পূর্ণ ক্রিয়ার অর্থ প্রকাশ করে। উভয়ে মিলে গঠিত হয় সম্পূর্ণ সংস্কৃত বাক্য। মূল পার্থক্য কি বলেছে দেখো। প্রয়োগের ক্ষেত্র সুপ হচ্ছে নামপদের সাথে আর তিং হচ্ছে ক্রিয়াপদের সাথে। সুবিভক্তির সংখ্যা হচ্ছে 7, এটা হচ্ছে দেখো সে এখানে দেখো 21টি করবে, এটা 21টি। ঠিক আছে, এটা 21টি আর তিঙন্তের সংখ্যা 18টি। কার্যকারিতা সুপ হচ্ছে কারক নির্দেশ করে আর তিং এটা পেলাম আগেই কাল পুরুষ সংখ্যা নির্দেশ করে। সুপ হচ্ছে শব্দের গঠনগত উপাদান, তিং হচ্ছে ক্রিয়ার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আর এখানে কি বলছে দেখো সুপ আর তিং একসাথে সম্পূর্ণ সংস্কৃত বাক্যের অর্থ নির্ধারণ করে। দেখো সুন্দর করে ছকের মধ্যে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, পার্থক্যও দেখিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু প্রত্যেকে ভালো করে দেখো। তারপরে দেখো সুপ আর তিং বিভক্তি ব্যবহারের নিয়ম। ব্যবহারের নিয়ম কি বলছে দেখো, সুপ বিভক্তির নিয়ম কি বলছে, প্রতিটি নামপদের সাথে অবশ্যই একটি সুপ বিভক্তি যুক্ত করতে হবে, অবশ্যই করতে হবে। কোনো নামপদ বিভক্তিহীনভাবে থাকতে পারে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, কোনো নামপদ, ঠিক আছে, বিভক্তিহীনভাবে বাক্যে ব্যবহার হয় না, সুপ বিভক্তি যুক্ত করতেই হবে। তিং বিভক্তির ক্ষেত্রেও তাই, প্রতিটি ক্রিয়াপদের সাথে অবশ্যই একটি তিং বিভক্তি যুক্ত করতে হবে। সামঞ্জস্য কি বলেছে, বাক্যের কর্তা ও ক্রিয়ার মধ্যে কে না কর্তা আর ক্রিয়ার মধ্যে পুরুষ ও সংখ্যার সামঞ্জস্য থাকতে হবে। দেখো শেষ দুটো লাইনে দেখো, যেমন রামহ পঠতি, কর্তা এক বচনে রয়েছে, ক্রিয়াপদটাও এক বচনে করলাম। ঠিক আছে, এখানে যদি কর্তা বহুবচন থাকতো তাহলে তো কিন্তু ক্রিয়াপদটাও বহুবচন হতো। সেই জন্যে বলছে পুরুষ আর সংখ্যার সামঞ্জস্য থাকতে হবে। যদি এখানে রামের বদলে যদি আমি করতাম তাহলে তখন ক্রিয়াপদটা চেঞ্জ হতো, তাহলে পুরুষের চেঞ্জ করলে ক্রিয়াপদ চেঞ্জ হবে, সংখ্যার চেঞ্জ করলেও ক্রিয়াপদ চেঞ্জ হবে। সেই জন্য বলছে যে কর্তা আর ক্রিয়ার মধ্যে পুরুষ ও সংখ্যার সামঞ্জস্য থাকতে হবে। এটা নিশ্চয়ই বোঝা গেছে। তারপর চলো সংক্ষিপ্ত, এই জায়গাটা দেখো সংক্ষিপ্ত পুনরালোচনা আর সমাপনী মন্তব্য। কি বলছে, মূল পার্থক্য কি পেলাম, সুপ নামপদের সাথে যুক্ত হয়, এটা যে একটা জিস্ট দিয়ে দিয়েছে, আর তিং ক্রিয়াপদের সাথে যুক্ত হয়। গুরুত্ব কি বলেছে, সংস্কৃত ব্যাকরণে এই দুটি বিভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক। প্রয়োগ কি, সঠিক সুপ ও তিং বিভক্তির ব্যবহারে সংস্কৃত ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করে। অনুশীলন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই বিভক্তিগুলি আয়ত্ত করা সম্ভব। ভবিষ্যৎ শিক্ষা কি বলতে চেয়েছে, এর ভিত্তি হলো শক্তিশালী করে, এই ভিত্তি শক্তিশালী করে আরও জটিল ব্যাকরণ শিখতে। ভাষার সৌন্দর্য, সংস্কৃত ভাষার সৌন্দর্য নিহিত তার সুশৃঙ্খল ব্যাকরণে সুপ আর তিং বিভক্তির সেই সৌন্দর্যের মূল ভিত্তি। এটা জাস্ট এই জায়গাটা যেটা দেয়া হয়েছে, এটা শুধুমাত্র একটা জাস্ট কি বলবো, মানে এইটা পড়ে আমরা কি জানতে পারছি, কি আমাদের কাজে লাগবে সেটা বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা সুপ আর তিং বিভক্তি নিয়ে যে আলোচনা পেলাম, পুরোটা প্রত্যেকে ধীরে ধীরে দেখবে, বুঝবে, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নম সংস্কৃতায়।